2011 সাল মিশরে হুসনি মোবারকের দীর্ঘদিনের সেনা শাসনে অতিষ্ঠ হয়ে মানুষ একসময় রাস্তায় নেমে আসে। স্বৈরশাসকের পতন ঘটে এবং নির্বাচনের মাধ্যমে মোহাম্মদ মুরসি ক্ষমতায় আসেন। সবাই তখন একটা গণতান্ত্রিক ধারাবাহিকতার স্বপ্ন দেখা শুরু করে, কিন্তু সমস্যাটা শুরু হয় সংবিধান বিতর্ক নিয়ে। কট্টর সালাফি আর নূর পার্টি মুরসির বিরোধিতা শুরু করে। তাদের কথা ছিল, মুরসি কেন সালাফি শরিয়া আইন চালু করছেন না, আর পাশের দেশ তো ইসরায়েল। তারাও কলকাঠি নাড়তে থাকে। এক পর্যায়ে আন-নূর পার্টি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। তারা মুরসি সরকারকে মুরতাদ আখ্যা দিয়ে জনবিচ্ছিন্ন করে ফেলে। এই সুযোগটা নেয় লিবারেলরা। তারা সেনাবাহিনীকে দিয়ে ইসরায়েলের সহায়তায় ক্ষমতা দখল করায়। এরপরে কি হয়? এরপরে ইসরায়েলের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন আবদেল ফাত্তাহ এল সিসি। এখন পর্যন্ত আবার সেখানে স্বৈর শাসন চলছে। আর নূর পার্টিও এখন শান্ত, আবার প্রগতিশীল ন্যাশনাল সালভেশন ফ্রন্টও এখন শান্ত। মিশরের সাথে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের কি মিল খুঁজে পান? কি মনে হয়, জেনজির নেতৃত্বে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা, সে স্বপ্ন কি সত্যি হয়ে ধরা দেবে? আদৌ কি সফল হবে গণ অভ্যুত্থান? আবার দেখুন, ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু কোনো সাংবিধানিক বৈধতা নেই। বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যতীত কারো ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। কেউ এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলেই খেলা জমে যাবে। তাছাড়া এই সরকার গঠিত হয়েছে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে সেনা প্রধানের মধ্যস্থতায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার আমলেই বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন, আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো হাসিনারই ঘনিষ্ঠ আত্মীয়। যে কোনো মুহূর্তে এই সরকার ভেঙে দেওয়ার ক্ষমতাও কিন্তু রাষ্ট্রপতির আছে। এখন রাষ্ট্রপতিকে সরাতে চাইলে বা সংবিধান পরিবর্তন করতে চাইলে তার জন্য সংসদে অধিবেশন বসা দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের তো সে এখতিয়ারও নেই। সব মিলিয়ে এই সরকারের আইনগত ভিত্তি বেশ নড়বড়ে। তাছাড়া 15 বছরেরও বেশি সময় ধরে চলা আওয়ামী শাসন আমলে প্রশাসনের সর্বস্তরে যে দলীয়করণ হয়েছে তা নজিরবিহীন। হাসিনার আজ্ঞাবহ বেশিরভাগ আমলা এখনও স্বপদে বেশ বহাল তবিয়তেই আছেন। সরকারি চাকরিজীবীদের একটা বড় অংশই ছিল তার গোলাম। হাসিনার পতনের পর থেকে তাদের উপরই ইনকামের রাস্তাও বন্ধ হয়ে গেছে। এমনও হাজারো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আর কর্মচারী রয়েছে প্রশাসনের সকল স্তরে, যারা মনে প্রাণে চায় হাসিনা ফিরে আসুক। এইসব ফ্যাসিস্টের দালালরা ষড়যন্ত্র করে প্রতিবিপ্লব ঘটিয়ে এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা করতেই পারে। আনসার ও সংখ্যালঘু আন্দোলনের মোড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টাও চালিয়েছে। গোপালগঞ্জে খোদ সেনাবাহিনীর ওপরেই হয়েছে হামলা। সেই সাথে ওপারের দাদাদের কলকাঠি তো আছেই। অনাদিকাল থেকেই আওয়ামী লীগের ভারত প্রীতির কথা কারো অজানা নয়। এই কারণে ভারত বরাবরই আওয়ামী লীগকে এদেশের ক্ষমতায় রাখতে চেয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ সহায়তায় এতগুলো বছর এক প্রকার বিনা বাধায় ক্ষমতায় আঁকড়ে ছিলেন শেখ হাসিনা। দেশ ছেড়ে পালানোর পর ভারতে বসে সেখানকার শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিদের সাথে তার নিয়মিত মিটিংয়ের কথাও শোনা গেছে। আর এসব মিটিংয়ের উদ্দেশ্য যে কি তা তো বোঝাই যায়। সাম্প্রতিক ভয়াবহ বন্যায়ও ভারতের ছিল বিতর্কিত ভূমিকা। হাসিনার পতনের পর এদেশের সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে তাদের গণমাধ্যমগুলো কেমন অপপ্রচার চালিয়েছে তাও আমরা দেখেছি। এদিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, পাবলিক ট্রান্সপোর্ট ও সেন্সিটিভ এরিয়াগুলোর নিরাপত্তায় বড় ঘাটতি লক্ষণীয়। আইন শৃঙ্খলা বাহিনী এখনও সর্বে ফিরতে না পারায় অনেকেই অতি উৎসাহী হয়ে নিজের হাতে তুলে নিচ্ছে আইন, যা কখনোই কাম্য নয়। সরকারকে প্রশ্নের মুখে ফেলতে এসব অনাচারের সুযোগ নিয়ে দেশকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বিভিন্ন স্বার্থান্বেষী মহল। সরকারের কর্তা ব্যক্তিদেরকেও নিয়েও রয়েছে বিতর্ক। 11 কুশীলবদের অনেকেই জায়গা পেয়েছেন ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে। তাছাড়া উপদেষ্টাদের বেশিরভাগেরই রাষ্ট্র পরিচালনার পূর্ব অভিজ্ঞতা নেই। এসব দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতেই পারে। মোট কথা, সাধারণ ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলন আদৌ সফল হবে কিনা সে সংশয় কিন্তু থেকেই যাচ্ছে।